নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই নতুন বছর 2026 এই সবে শুরু হয়েছে এবং এই প্রথমেই একটা নতুন যুদ্ধের খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো যদি কথা বলি, এর আগে 2025-এ কিছু যুদ্ধ আমরা দেখে নিয়েছি। তো যদি কথা বলি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ, সেটা তো এখনো চলছেই। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যেও একটা বড় কনফ্লিক্ট তৈরি হয়েছিল, যদিও পরে সিজফায়ার ঘোষণা হয়। তারপরে যদি কথা বলি, এই ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটাও আমরা দেখেছি। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই সুদান, সেখানেও কিন্তু একটা যুদ্ধের টাইপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই 2026-এর শুরুতে আরো একটা নতুন যুদ্ধের খবর কিন্তু সামনে চলে এলো। তো বন্ধুরা, কোন দুটো দেশের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে? তো যদি কথা বলি, সেই দুটো দেশ হচ্ছে, এক হচ্ছে আমেরিকা এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ভেনেজুয়েলা। তো এটাই এখন টিভিতে দেখতে পাচ্ছেন, ব্রেকিং নিউজ চলছে। বিভিন্ন যে নিউজ পেপার, সেখানে কিন্তু এই ইউএস এবং ভেনেজুয়েলার যে কনফ্লিক্ট, সেটাই কিন্তু সব থেকে বেশি প্রচারিত হচ্ছে। তো এই অ্যাটাকটা এটা কবে হয়েছে? এটা হয়েছে জানুয়ারির 3 তারিখে। কিন্তু এই 2025 থেকেই বোঝা যাচ্ছিল যে আমেরিকা ভেনেজুয়েলার ওপরে একটা অ্যাটাক করতে পারে। তো এগুলো কবেকার রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই নভেম্বর 14 খবর, এই 2025-এর। তো তখনই প্রশ্ন করা হচ্ছিল যে আমেরিকা তারা এই যে ভেনেজুয়েলা, সেটার উপর অ্যাটাক করতে পারে। তো সেই ব্যাপারে ভেনেজুয়েলা এই দেশটা কি নিজেদেরকে তৈরি করেছে? তো এই রিসেন্ট গতকালেরই খবর দেখতে পাচ্ছেন, ইউএস স্ট্রাইকস ভেনেজুয়েলাস সারাকাস। তো এই সারাকাস এইটা কি? এটা হচ্ছে ভেনেজুয়েলা এর ক্যাপিটাল বা রাজধানী। তো এইখানে প্রচুর জনবসতিও দেখা যায়। তো এই জায়গাতে কিন্তু ইউএস সরাসরিভাবে স্ট্রাইক করেছে। এবং কি কারণে করেছে দেখতে পাচ্ছেন, এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো, তিনি কিন্তু এই স্টেট অফ ইমার্জেন্সি এটা ডিক্লেয়ার করেছিলেন। এবং তারপরে ইউএস এর তরফ থেকে এরকম স্ট্রাইক কিন্তু ভেনেজুয়েলার উপরে দেখা গেছে। তো ইনি সেই ব্যক্তি নিকোলাস মাদুরো। এবং যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখি, দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে ইউনাইটেড স্টেট এবং এই নিচের দিকে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেনেজুয়েলা। তো এই ডিসেম্বর 12-র খবর দেখতে পাচ্ছেন, তখন থেকে কিন্তু আমেরিকা এই অ্যাটাকের জন্য প্রস্তুত হচ্ছিল। তো তখনই এই আমেরিকা তারা কিন্তু ভেনেজুয়েলার আশেপাশে এই যে যুদ্ধ জাহাজ সেইগুলো পাঠাতে শুরু করেছিল। তো এবার একটা প্রশ্ন আসবে, হঠাৎ করে কেন আমেরিকা এই ভেনেজুয়েলার উপরে স্ট্রাইক করলো? তো দেখুন, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। আস্তে আস্তে বহুদিন ধরেই এই যে পরিস্থিতি সেটা গরম হচ্ছিল এবং রিসেন্ট ডে আমরা কিন্তু এই স্ট্রাইকটা দেখতে পেলাম। তো এর পেছনে দেখুন, এই আমেরিকা একরকম কথা বলবে, তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলা তারাও একরকম কথা বলবে। তো কখনোই যে দেশ অ্যাটাক করছে তারা তো অ্যাকচুয়াল কারণ বলবে না। এবং এটা আমরা বারবার দেখেও এসেছি, আমেরিকা কিন্তু নিজেদের স্বার্থেই বারবার অন্যান্য দেশের উপর আঘাত করে। তো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা, ইনি যে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছিলেন, তো সেইগুলো আমেরিকার ফেভারে ছিল না। এবং তারই সঙ্গে সঙ্গে চীন এবং রাশিয়া, এই দুটো দেশের সঙ্গে এই নিকোলাস মাদুরো তিনি কিন্তু ভালো সম্পর্ক বজায় রেখে চলছিলেন। তো চলুন আমেরিকা কি বলছে সেগুলো একবার দেখে নেওয়া যাক, মানে আমেরিকা কি কারণে অ্যাটাক করেছে। তো দেখতে পাচ্ছেন, এই যে পরিস্থিতি সেটা কিন্তু বিগত প্রায় 1 বছর ধরে তৈরি হচ্ছিল। তো আমেরিকা এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে কিন্তু লেজিটিমেট যে লিডার সেই হিসেবে ধরছিল না। তো সরকারের ভেতরে বিভিন্ন দুর্নীতি, তার সঙ্গে সঙ্গে ইলেকশনে ইরেগুলারিটিস, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন করাপশনের ব্যাপারে, তারপরে হিউম্যান রাইট অ্যাবিউজ, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমেরিকা বারবার ক্ষুব্ধ হচ্ছিল। তো যেগুলো অবশ্যই ভেনেজুয়েলার যে অথরিটি তারা রিজেক্ট করছিল। তো এইখানে সব থেকে বড় যে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাগ ট্রাফিকিং। তো এই ভেনেজুয়েলা দেশের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের ড্রাগ রয়েছে সেগুলো ট্রাফিকিং করা হতো, চোরাচালান করা হতো। এগুলো ছিল সেই কারণগুলো যেগুলো আমেরিকা তাদের দিক থেকে বলছে। কিন্তু আমরা জানি এর পেছনে এই যে আসল কারণ সেটা অন্য রয়েছে। তো দেখুন, আমেরিকা অ্যাটাক করছে, তারা তো নিশ্চয়ই এই যে রিয়েল রিজন সেটা বলবে না। তো তারাও ঘুরিয়ে ফিরিয়ে তাদের দিক থেকে বিভিন্ন কারণ বলবে। তো অ্যাকচুয়াল কি রিজন? তো অ্যাকচুয়াল যে রিজন সেটা হচ্ছে এই ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের কারণেই কিন্তু এই আমেরিকা ভেনেজুয়েলার উপরে অ্যাটাক করেছে। তো আগেও বললাম, এই নিকোলাস মাদুরো এই ব্যক্তি, ইনি আমেরিকার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক বজায় রেখে চলছিলেন না। এবং উল্টো দিকে রাশিয়া এবং চীন এই দেশগুলোর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক বজায় রেখে চলছিলেন। এবং এই ক্রুড অয়েল সম্পর্কিত এমন নিয়ম তিনি লাগু করে দিয়েছিলেন যার জন্য কিন্তু আমেরিকার সেরকম কোনো লাভ হচ্ছিল না। তো এই ক্রুড অয়েল এটাই কিন্তু মেন কারণ এই স্ট্রাইকের পেছনে। তো আপনারা বলবেন ভেনেজুয়েলা এর সঙ্গে ক্রুডের কি সম্পর্ক? তো এই ক্রুড অয়েল এগুলোতে বেশিরভাগ আসে আরব কান্ট্রির দিক থেকে, কিন্তু না বন্ধুরা, সেরকমটা নয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেট্রোলিয়াম রিজার্ভ বা ক্রুডের যে রিজার্ভ, তো তার চার্ট খুলে নিয়েছি। তো এখানে সব থেকে ওপরে যে লাল চার্টটা দেখতে পাচ্ছেন, মানে যেটা সব থেকে ওপরে, তো সেইটা কার দেখতে পাচ্ছেন? ভেনেজুয়েলা। মানে ভেনেজুয়েলার কাছেই কিন্তু বর্তমানে সব থেকে বেশি অয়েল রিজার্ভ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে কালোটা, এটা কার? সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া সেকেন্ডে রয়েছে। তারপরে 3 নম্বরে কে রয়েছে? 3 নম্বরে রয়েছে কানাডা। তো কানাডার সঙ্গেও কিন্তু আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো নয়। তারপরে ইরান দেখতে পাচ্ছেন, ইরান এই যে নীলটা রয়েছে, ইরানের কাছেও প্রচুর এই ক্রুড অয়েলের রিজার্ভ রয়েছে। তো এই ইরান এবং ইসরায়েল এই দুটো দেশের মধ্যেও আমরা কনফ্লিক্ট দেখেছি। এবং সেখানে এই আমেরিকা কিন্তু সরাসরি এই ইসরায়েলকেই সাপোর্ট করছিল এবং ইরাকের
সঙ্গেও বিভিন্ন কনফ্লিক্ট কিন্তু লেগেই থাকে। তো এখানে কি বুঝতে পারছেন, পৃথিবীর যতগুলো দেশ রয়েছে সব থেকে বেশি কিন্তু ক্রুডের যে রিজার্ভ সেটা ভেনেজুয়েলার কাছেই রয়েছে। তো এখানে চলুন উইকিপিডিয়া খুলে নিই। তো এই যে ক্রুড অয়েলের রিজার্ভ বা প্রুভেন রিজার্ভ তার লিস্ট খুলে নিয়েছি। তো কার কাছে সব থেকে বেশি দেখতে পাচ্ছেন, ভেনেজুয়েলা এই 3,00,000 ব্যারেল। তারপরে সৌদি আরবিয়া রয়েছে এই 2,67,000, তারপরে ইরান 2,09,000, তারপরে ইরাক এই 2,01,000, তারপরে কানাডা রয়েছে 1,70,000। তো এই নামগুলোও পরিবর্তন হতে থাকে যখন এই ক্রুড অয়েলের ভান্ডারের আরো বেশি হদিস পাওয়া যায়, সেই সময় কিন্তু এই যে নাম্বারগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে। তারপরে আরব এমিরেটস রয়েছে, কুয়েত রয়েছে, তারপরে রাশিয়া রয়েছে এবং ইউনাইটেড স্টেট। তো এই ইউনাইটেড স্টেট এটা দেখতে পাচ্ছেন অনেকটা পেছনেই কিন্তু রয়েছে। এদের কাছে এই 74,000 ব্যারেল এই যে ক্রুডের রিজার্ভ রয়েছে। তো এই ক্রুড অয়েলটাই কিন্তু মেন কারণ এই ভেনেজুয়েলার উপরে আমেরিকার অ্যাটাকের। তো এই যে এত বড় একটা ক্রুড অয়েল সমৃদ্ধ দেশ, তার উপরে আমেরিকা অ্যাটাক করলো, তো তার ফলে ইন্ডিয়ার উপরে কেমন কি ইম্প্যাক্ট পড়তে পারে। তো দেখুন, এই যে যুদ্ধ যখন শুরু হয় তখন এই যে ইম্প্যাক্ট সেটা কিন্তু দুভাবে পড়ে। তো একটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট এবং আরো একটা হচ্ছে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। তো এই ডাইরেক্ট ইম্প্যাক্ট বলতে আমরা এটাই বুঝি, যখন ধরুন এই ইন্ডিয়া কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো, তো সেটা একদমই একটা ডাইরেক্ট, তো তার জন্য কিন্তু একদম সরাসরি ভাবে ইম্প্যাক্ট পড়বে। এবং আরো একটা হচ্ছে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট, মানে এমন দুটো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছে যাদের সঙ্গে ইন্ডিয়ার কোনো না কোনো ভাবে সম্পর্ক রয়েছে, এই বাণিজ্যের দিক থেকেই বলুন বা এই ক্রুড অয়েলের দিক থেকেই বলুন। তো এর ফলে কিছু ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু সেই যে ইম্প্যাক্ট সেটা কিন্তু খুবই নগণ্য। আর কেন ইম্প্যাক্ট পড়তে পারে, কারণ এই ইন্ডিয়া ক্রুড অয়েল ইম্পোর্টের দিক থেকে টপ 3খানা কান্ট্রির মধ্যেই কিন্তু থাকে। কিন্তু যদি এই ক্রুড অয়েল আমদানির কথা বলি, আমরা সব থেকে বেশি ক্রুড অয়েল কোথা থেকে আমদানি করি দেখতে পাচ্ছেন, এই রাশিয়া থেকে আমদানি করি প্রায় 32 থেকে 37%। তারপরে এই ইরাক রয়েছে 19 থেকে 24%। তারপরে এই সৌদি আরবিয়া 13 থেকে 16% রয়েছে। তারপরে এই ইউএই রয়েছে 10 থেকে 11%। তারপরে ইউনাইটেড স্টেট এদের থেকে আমরা 6 থেকে 9% আমদানি করি। তো আগে আমেরিকা থেকে এই যে আমদানির পরিমাণ সেটা আরো কম ছিল, কিন্তু তারপরে এই আমেরিকা যখন ইন্ডিয়ার উপর ট্যারিফ বসায়, তারপরে আমরা কিছুটা তেল এই কিন্তু ইউনাইটেড স্টেট এদের থেকেও কিনতে শুরু করি। তারপরে 6 নম্বরে নাইজেরিয়া, 7 নম্বরে অ্যাঙ্গোলা রয়েছে, 8 নম্বরে কুয়েট, এবং তারপরে দেখতে পাচ্ছেন 9 নম্বর এইখানেই ভেনেজুয়েলা এর নাম দেখতে পাওয়া যাচ্ছে। তো কখনো 9 নম্বরে থাকে, কখনো বা 10 নম্বরে থাকে। তো এদের থেকে আমরা মোট যে ক্রুড অয়েল আমদানি করি তার কিন্তু 1%ও আমদানি করি না। মানে দেখতে পাচ্ছেন এই যে ইম্পোর্ট সেটা কিন্তু নেগলিজেবল। তো এবার প্রশ্ন আসবে, এত বড় একটা ক্রুড অয়েল সমৃদ্ধ দেশ থেকে আমরা এত কম পরিমাণে ক্রুড অয়েল কেন আমদানি করি? কারণ এই আমেরিকার সঙ্গে যে কনফ্লিক্ট সেটা অনেক দিন ধরেই চলছে। আর এই আমেরিকার সঙ্গে কনফ্লিক্ট তৈরি হলেই আমেরিকা কি করে, বিভিন্ন দেশের উপর স্যাংশন লাগিয়ে দেয়। আর শুধুমাত্র যে সেই দেশের উপর স্যাংশন লাগায় সেটা নয়, তাদের সঙ্গে যারা ব্যবসা করে, তাদের থেকে যারা ক্রুড অয়েল কেনে তাদের উপরেও কিন্তু স্যাংশন লাগিয়ে দেয়। তো সেই কারণেই কিন্তু ইন্ডিয়া এই ভেনেজুয়েলার তরফ থেকে এত কম ক্রুড অয়েল কেনে। তো এই ভেনেজুয়েলা এরা যে এত পরিমাণে ক্রুড অয়েল উৎপাদন করে, মানে একদম প্রথমে রয়েছে, তো এদের থেকে এই ক্রুড অয়েল সব থেকে বেশি কারা কেনে? তো দেখতে পাচ্ছেন এই ভেনেজুয়েলা তারা যে ক্রুড অয়েল উৎপাদন করে তাদের 80% কিন্তু এই চায়না কিনে নেয়। মানে এরকমটা নয় যে চায়নার দেশে যত ক্রুড অয়েল প্রয়োজন হয় তার 80% ভেনেজুয়েলা থেকে আসে। চায়না তো আরো অনেক দেশ থেকে বেশি তেল কেনে, কিন্তু ভেনেজুয়েলাতে যে তেলটা উৎপাদন হয় তার 80% চায়নাই কিনে নেয়। তারপরে ইউনাইটেড স্টেট রয়েছে, এরা 15% কেনে, এবং এই ইন্ডিয়া এরা কেনে মাত্র 6%-এর কাছাকাছি। তো ব্যারেল হিসেবে দেখতে পাচ্ছেন এই 60,000 থেকে 63,000, সেখানে চায়না এরা অনেক বেশি কেনে, এই 7,46,000 থেকে 8 লাখের উপরে। তো এখানে পাশে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিয়ার ব্যাপারটা, ভলিউম ডিক্লাইন্ড শার্পলি ইন লেট 2025 ডিউ টু ইউএস ট্যারিফ। তো এই ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল কেন আমেরিকা ভেনেজুয়েলার উপর অ্যাটাক করেছে, কতটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো এর পরে কি, তো এর পরে অবশ্যই এই চীন এবং রাশিয়া এই দুটো দেশের উপর নজর থাকবে। তো কি কারণে নজর থাকবে? তো দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে এটাই কভার করা হচ্ছে যে এই স্ট্রাইকের পরে এই পুতিন এবং জাই এরা কি পদক্ষেপ নেন। কারণটা কি? কারণ এর আগে এই ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ভেনেজুয়েলাতে এই ওয়ারশিপ পাঠিয়েছিলেন, তখন কিন্তু এই চায়না এবং রাশিয়া এরা দুজনেই ভেনেজুয়েলাকে সাপোর্ট করেছিল এবং বলেছিল প্রয়োজন হলে যথাযথ সাহায্যও করবে। তো এটাই এখন দেখার থাকবে যে চায়না এবং রাশিয়া কোনোভাবে এই কনফ্লিক্টে জড়িয়ে পড়ে কিনা। তো সেরকমটা যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু এটা আরো বেশি গুরুতর হয়ে উঠবে। আর শুধুমাত্র যে এই স্ট্রাইক করে ছেড়ে দিয়েছে সেরকমটাই নয়, এই আমেরিকার যে ফোর্স তারা কিন্তু এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা তাকে ক্যাপচার করে আমেরিকাতেও নিয়ে চলে এসেছে। তো একটা হেভিলি গার্ডেড ফিল্ডে এই যে মাদুরো এনাকে কিন্তু রাখা হয়েছে। তো এরপরে কি হবে, এনার উপর বিভিন্ন যে চার্জ সেগুলো লাগানো হবে, যেমন দেখতে পাচ্ছেন ড্রাগ এবং টেরর চার্জেস এগুলো কিন্তু লাগানো হতে পারে। তো এই মাদুরোকে ক্যাপচার করার পরেই আমেরিকা কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছে। তো শুধুমাত্র এই নিকোলাস মাদুরোই নন, তার সঙ্গে সঙ্গে ওনার যে স্ত্রী এনার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ক্রিমিনাল চার্জেস
আনা হবে। তো এর আগে যেমন সাদ্দাম হোসেনের ব্যাপারে দেখেছিলাম সেরকম কিছুই কিন্তু এখানে হতে চলেছে। তো এরপরে ভেনেজুয়েলার কি হবে? এখানে তো প্রেসিডেন্ট নেই, তো তাকে আমেরিকার যে ফোর্স তারা গ্রেপ্তার করে নিয়ে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এরপরে ট্রাম্প তিনি বলে দিয়েছেন যে তিনিই কিন্তু এই যে ভেনেজুয়েলা সেই দেশটাকে বর্তমানে চালাবেন। এখানে দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার যে অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট সেখান থেকে এটা পোস্ট করেছেন যে আমেরিকা সাকসেসফুলি এই একটা লার্জ স্কেল স্ট্রাইক সেটাই ভেনেজুয়েলার এগেনস্টে সংগঠিত করেছে এবং সেখানকার লিডার প্রেসিডেন্ট এই নিকোলাস মাদুরো এবং তার সঙ্গে সঙ্গে ওনার যে স্ত্রী, তো এনাদের দুজনকে ক্যাপচার করে এই আমেরিকাতে নিয়ে চলে এসেছে। তো এই কনক্লুশন কি দাঁড়াচ্ছে যে 2026-এর শুরুতেই আমরা আরো একটা নতুন যুদ্ধ দেখতে পেলাম এবং এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি তো পুরোপুরিভাবে ঘুরে গেছেন। তো কি কারণে বলছি? কারণ তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে এটাই বলেছিলেন যে তিনি এই শান্তি নিয়ে আসবেন, তো নতুন করে কোনো যুদ্ধে তিনি জড়াবেন না এবং তার সঙ্গে সঙ্গে পুরনো যে যুদ্ধগুলো চলছে সেগুলোকেও তিনি থামাবার ব্যবস্থা করবেন। কিন্তু এর উল্টোটাই দেখা যাচ্ছে, এই ট্রাম্পের সময় বরঞ্চ এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা বাড়ছে। আর এই ইম্প্যাক্টের কথা তো সেভাবে বললামই যে ইন্ডিয়ার ওপর সেরকম বড় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে না, কারণ আমরা এই ভেনেজুয়েলা থেকে খুব একটা বেশি ক্রুড অয়েল কিন্তু ইম্পোর্ট করি না। তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলছেন যে ড্রাগ ব্যবসার জন্য এবং তার সঙ্গে সঙ্গে আরো ভেতরে কিছু প্রবলেমের জন্য তিনি অ্যাটাক করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এই তেলের কারণেই কিন্তু অ্যাটাক করা হলো। তো এরপরে কি হবে? সাদ্দাম হোসেনের মতো হয়তো এই কোর্টে ট্রায়াল চলবে এবং যদি এই ট্রায়াল এটা খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে সেরকম কোনো ইম্প্যাক্ট পড়ার কথাই নয়। তবে আমরা এই যে ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্ট সেটা দেখে কিন্তু বুঝতে পারবো যে আমাদের মার্কেটে সেরকম বড় কোনো ফারাক পড়বে কি পড়বে না। কারণ দেখুন, আন্তর্জাতিক মার্কেটেও যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার যে ইকোনমি সেটাতেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ কি? কারণ আমাদের আগের থেকেও বেশি দাম দিয়ে এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু আমদানি করতে হবে। তো দেখাই যাক এর এফেক্ট এই সোমবার দিন আমাদের মার্কেটে পড়ে কিনা। তো এর মধ্যে আরো অনেক সময় বাকি রয়েছে, তো সেখানেও কিন্তু অনেক কিছু নতুন জিনিস ডেভেলপ হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।